হচ্ছে আমাকে বলেছেন এত রাতে আপনি এখানে কি করেন, আপনার তো এখন হাজবেন্ডের মনোরঞ্জন করা উচিত। রাজনৈতিক দলগুলো নারীদেরকে ব্যবহার করে। আই এম সরি। যদি সংরক্ষিত নারী আসনগুলো যদি শোভাবর্ধন হয়, কোট আনকোট আপনি যেটা বলেছেন, বলেছি এটা হ্যাঁ। প্রবলেমেটিক এবং কোট হ্যাঁ, আনকোট। শোভাবর্ধন যদি হয়, তাহলে তাদের যে খরচ, একজন এমপি যা পাবেন, সংরক্ষিত নারী আসন যারা আছেন তারাও একই খরচ পাবেন, গাড়ি পাবেন, এইসব যদি বলে শুল্কমুক্ত গাড়িও পাবেন তারা। তো সেক্ষেত্রে যদি নারীর ক্ষমতায়ন না হয়, নারীদের উন্নয়ন না হয়, বিগত 54 বছরে আমরা যা দেখলাম, তাহলে খরচটা বাড়তি হলো কিনা দেশের? না, এখানে ব্যাপারটা এই জায়গা থেকে আমি একটুখানি একটু ক্রিটিক্যালি দেখতে চাই। দেখেন, আমরা একটা কথা বলি, একটা হচ্ছে রিপ্রেজেন্টেশনাল, মানে আপনি রিপ্রেজেন্টেটিভ একটা প্রপোর্শন পাঠাচ্ছেন, আরেকটা হচ্ছে আপনি একটা সাবস্টেন্সিয়াল, মানে আপনার একটা, যেটা আপনি চাচ্ছেন বা আমি চাচ্ছি যে এটার একটা মিনিংফুল একটা যাত্রা হবে। এখন এই সংরক্ষিত আসন থেকে কিন্তু রুমিন ফারহানার মতো নেত্রী তৈরি হয়েছে, এই নারী সংরক্ষিত আসন থেকেই কিন্তু নীলুফারা মনির মতো নেত্রী তৈরি হয়েছে, এই নারী সংরক্ষিত আসন থেকেই কিন্তু পাপিয়ার মতো আবার মতো লোক তৈরি হয়েছে, তাই না? তাহলে এখানে ব্যাপারগুলো কি? আবার আপনি এটা উল্টা দিকেও যাবেন, দল থেকে নমিনেশন দেওয়া হয়নি, এই সংকটটা তো আপনার একটা দলীয় প্যাট্রিয়ার্কাল সংকট। এই সংকটে যেমন বাংলাদেশ, মানে সেটা আমি বাংলাদেশে এমন কোনো পার্টি দেখি না, আমি মানে খুব স্ট্রংলি আমার ওই বলার সুযোগটা হয় কি, কেন পার্টি এফিলিয়েশন না থাকলে যে সুবিধাটা থাকে। আমি একটা সম্পর্ক প্রশ্ন করে আপা, সেটা হচ্ছে নারীদেরকে কি রাজনৈতিক দলগুলো ভয় পায়? না হলে 5% কথা ছিল জুলাই সনদে, সেটাও তো পূরণ করতে পারে বিএনপির মতো বড় দল। তো নারীদেরকে সামনে আনতে কি ভয় পায় রাজনৈতিক দলগুলো? না, ভয় পায় না। রাজনৈতিক দলগুলো নারীদেরকে ব্যবহার করে। আই এম সরি, তারা রাজনৈতিক দলগুলো ইনক্লুডিং জামাত ইসলাম, ইনক্লুডিং এনসিপি, ইনক্লুডিং বিএনপি, আপনি নারীদেরকে ব্যবহার করেছেন নানাভাবে। কিভাবে সেটা আমি ব্যাখ্যা করি আপনাকে। আপনি দেখবেন যে যখনই আপনি যখন অ্যাচিভমেন্ট কি, মানে আপনার আনন্দ বা আপনি যেটা উদযাপন করেন কি, চিন্তা করে দেখেন তো উদযাপন কি করেন। যেমন মনে করেন, এই যে আপনি বললেন বিএনপির কথা বললেন, বিএনপি আপনার তার এত নারী সদস্য এবং তারা কিন্তু খুবই কোয়ালিফাইড সদস্য, তাদেরকে আপনি নমিনেশনটা দিলেন না কেন? এটা একটা প্রশ্ন। কিন্তু এখন যদি আমি প্রশ্ন করি যে এই যে 16-17টা বছর ওই রুমিন ফারহানা, ওই নীলুফারা মনি, তারাই তো আপনার পুরো দলকে একটা যে রিপ্রেজেন্টেটিভ হয়ে কাজ করেছে, কথা বলেছে, তাহলে তারপরে আপনি যখন তাদেরকে যোগ্য মর্যাদা দেওয়ার কথা ছিল ইসের ক্ষেত্রে, আপনি সেটা তখন দেননি, তাহলে এটা এক ধরনের ব্যবহার গেল। জামাতে ইসলাম, এগেইন ভেরি সরি টু সে, আপনি যদি আসলেই বলেন যে ধরেন আপনার যদি জিজ্ঞেস করি, বা এনসিপিকে যদি জিজ্ঞেস করি যে আপনাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কী, বলবে যে জুলাই আন্দোলন, তাই না? অনেক বড় আন্দোলন, ওনারা এটা তো সংসদেও বলছেন। জুলাই আন্দোলনে কতগুলো মেয়ে ছিল? জুলাই আন্দোলন সম্ভব ছিল কখনো রোকেয়া হলের মেয়েরা না আসার পরে? তো জামাতে ইসলাম কী করেছে? জামাতে ইসলাম থেকে শুরু করে তারা নাকি অনেক শিক্ষিত, অনেক নাকি এডুকেটেড, অনেক কিছু তারা, তাই বুঝি। তাহলে এই পুরো আন্দোলনটা ছাত্র আন্দোলন কেমনে হলো? বাংলা ভাষায় তো শিক্ষার্থী নামে একটা শব্দ আছে। ওনাদের এত বুদ্ধিমান ব্রেন থেকে ভাষা থেকে সরিয়ে দিলেন? ভাষা কি এতই অরাজনৈতিক? আচ্ছা, ওনারা ওই আন্দোলনের পরে জুলাই আন্দোলনটা হবার সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে মেয়েদের উপর আক্রমণ আসছে। কাকে দেখেছেন সেই সকল মেয়েদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য ওনারা এগিয়ে আসছেন? তাহলে কি হলো? আপনাকে আমি প্রমাণ দিয়ে বলবো। তো এইভাবে আমি যদি প্রমাণ দিতে চাই, সকলকে প্রমাণ করেই বলবো। তাহলে এই যদি হয় আপনার ব্যবস্থা, যে যখন আপনি ওই কেউ মিছিলে সামনে দিচ্ছেন, কেউ ওই আন্দোলনের সময় সামনে দিচ্ছেন, প্রথম মাইট তো আওয়ামী লীগের সময় মেয়েরাই খেয়েছিল। ক্যান ইউ রিমেম্বার? ওই ছবিগুলোর কথা মনে করেন? হ্যাঁ, এবার ওই মেয়েগুলোর নাম বলেন তো। আপনার সাথে আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব, আপনি জামাত ইসলাম, তারপরে হচ্ছে এই যে এনসিপি, যারা নাকি আন্দোলন করে ফাটাই ফেলছে, তাদেরকে এনে জিজ্ঞেস করেন, একটু নাম বলেন। তাদের নামগুলাও বলতে পারবে না। চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। এই হচ্ছে জীবন, বুঝতে পেরেছেন? তো এই জন্য আমার কাছে যখন এইসব কথাবার্তা আসে, এই সংস্কৃতিটা কেন তৈরি হলো নারীদেরকে আন্দোলনের সময় স্বার্থের জন্য সামনে, অবশ্যই যখন আবার তারা যাদেরকে কিছু পাওয়ার বিষয় আছে তখন পেছনে চলে যায়? অবশ্যই দেখেন, ওই পেছন থেকে যদি শুরু করেন, আপনি 71 থেকেও যদি শুরু করেন, একই গল্প পাবেন তো। বাড়ি দেখিয়ে দিয়েছেন তো, মেয়েদেরকে তো তুলে নিয়ে গেছে, নির্যাতন তো হয়েছে, এই বাস্তবতা তো আপনি অস্বীকার করতে পারবেন না। নাম কি দিয়েছিলেন? হ্যাঁ, বীরাঙ্গনা, কি মানে কি?
মানে কি? এত জঘন্য একটা শব্দ কেন ব্যবহার করেছিলেন? কেন তাদেরকে সেই সময় মুক্তিযুদ্ধের মতো সমসম্মান দেন নাই? বীর শ্রেষ্ঠ তৈরি করেছেন, বীর বিক্রম তৈরি করেছেন, বীর কি তৈরি করেছেন, কোনো একটি নারীকে সামনে এনেছেন আপনি? আনেননি তো। তাহলে শুরুটা তো ওখান থেকে, আমি সেটা বলছি, এটা একটা খুবই পুরুষতান্ত্রিক চিন্তা, যে চিন্তা থেকে বের হওয়ার মতো কোনো পরিস্থিতিতে আমরা এখনো যেতে পারিনি। তার কারণ, মৌলিক কারণ কি জানেন? মৌলিক কারণ হচ্ছে এই আলাপগুলা আমাদের পড়াশোনা, আমাদের ইভেন আমরা শিক্ষিত হয়েছি সার্টিফিকেটের, মননে তো আমরা শিক্ষিত হতে পারিনি। যদি মননে আমরা শিক্ষিত হতাম তাহলে কি 2026 এসে আপনি এই ধরনের কুরুচিপূর্ণ কার্ড দেখতে পাতেন? যদি মননে শিক্ষিত হতাম তাহলে কি আপনি কখনো এরকম দেখতে পেতেন যে মানুষ মারা গেলে তাকে হাসপাতালে না নিয়ে ভিডিও করি? সেক্ষেত্রে আপনি কি পুরুষের পাশাপাশি নারী দায়ী দেখেন না? পুরুষের পাশাপাশি নারী না, বরঞ্চ পুরুষকে আমি আবারও শব্দটা ব্যবহার করছি, পিতৃতান্ত্রিক মতাদর্শ। পিতৃতান্ত্রিক মতাদর্শ একজন পুরুষও আক্রান্ত হতে পারে, একজন নারী সমভাবে আক্রান্ত হতে পারে। আমি একটা মতাদর্শিক অবস্থানের দায় দেখি, এবং নারীর মধ্যে যে অমিত সম্ভাবনা আছে সেটিকে অস্বীকারের দায় দেখি। আপনাদের পছন্দ হোক বা না হোক, বাংলাদেশ 51 বছর ধরে মানে গণতান্ত্রিক চর্চাতে দুজন নারী দ্বারাই শাসিত হয়েছে। এই যে আপনার টিভি, ফ্যান, ফ্রিজ যা কিছু আপনি করেছেন, এই দুই নারীর হাত দিয়ে এসেছে। জি, অসংখ্য ধন্যবাদ মার্দিয়া মুমতাজ। আপনার একটা বডি শেমিং এর একটা দেখলাম, বেশ, এটা আমি সার্চ করে দেখেছি, আসলে এটা এআই জেনারেটেড একটা ছবি। তো এই যে আপাও বলছিলেন নারীদেরকে যে বুলিং, বডি শেমিং, এই বিষয়গুলো আমরা দেখলাম 5 আগস্টের পরে বেশি হয়েছে। সেটা আবার অনেকে বা বিশেষ করে আপনাদের বিরোধী দলের পক্ষ থেকে বারবার বলা হয় যে আপনাদের দলের বট বাহিনী এইসব বুলিং, বডি শেমিং এইসব কাজগুলো করে থাকে। এখন আপনাদের গায়ে চলে আসছে বিষয়টা এরকম, নাকি আসলে সবাই যা নারীদের বিষয়ে সবাই এক, নারী পেলে তাকে বডি শেমিং করতে হবে, বুলিং করতে হবে, বিষয়টা কোনটা? জি, আপনার এই কথাটার সাথে আমি একটু সসম্মানে দ্বিমত পোষণ করতে চাই যে এটা 5 আগস্টের পরে থেকে আসছে। এটা আসলে 5 আগস্টের পরে থেকে না, আমি এটা ফেস করছি বেশি আমরা যেভাবে দেখেছি। হ্যাঁ, কারণ 5 আগস্টের পর থেকে আমাদের কাছে একটা নতুন টুল এসেছে, এআই। কিন্তু এর আগে কি এটা হয় নাই? 12-13 সালে আমার নিজের সাথেই যেটা হয়েছে সেটা একটা বড় এক্সপেরিয়েন্স। আমি রাজনৈতিক মতাদর্শের কারণে ফেসবুক এবং তখন তো একমাত্র ফেসবুকই ছিল এবং ব্লগ ছিল, তখনও একটা সংস্কৃতি খুব স্ট্রং ছিল। এই দুইটা জায়গাতেই প্রচণ্ড রকম শেমিংয়ের শিকার হয়েছি, এবং আমি আপনাকে নাম বলতে পারবো এমন এমন বিশেষ বিশেষ বিখ্যাত ব্লগার যারা আমার প্রশ্নের উত্তর না দিতে পেরে কোট আনকোট বলছি, আমাকে বলেছেন এত রাতে আপনি এখানে কি করেন, আপনার তো এখন হাজব্যান্ডের মনোরঞ্জন করা উচিত। ঠিক আছে, তো আমার কপাল ভালো, আমাকে হাজব্যান্ডের কথা বলেছে, কারণ হাজব্যান্ড ছিল, না থাকলে আল্লাহ জানে কি বলতো। কিন্তু 2012 সালের কথা বলছি। জি, 2012 সালের কথা বলছি। আমি বলতে চাই যে ব্যাপারটা নতুন না, এবং এই ব্যাপারটা হচ্ছে আমরা, এবং এটা সমাধান হচ্ছে না কেন? তাহলে সমাধান হচ্ছে না, আমি এটাকে দায়ী করব যে রাজনৈতিক দলগুলো এই শেমিংয়ের বিষয়টাকেও, এমনকি নিজের দলের মানুষের সাথে শেমিংয়ের বিষয়টাকেও একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। আমাদের উচিত ছিল আমরা সবাই একসাথে হয়ে যাওয়া এবং প্রবলেমটাকে একপাশে রাখা। সেটা না করে আমরা কি করেছি, যখন জাইমা রহমানের ব্যাপারে কথা হচ্ছে তখন আমি বলেছি এটা জামাতের বটবাহিনীর কাজ, কিন্তু যখন মার্দিয়া মমতাজের ব্যাপারে কথা হচ্ছে তখন আমরা বলেছি ভালো হয়েছে। বুঝছেন তো? যার কারণে এটা, এই বটবাহিনী আসলে কারা? আমরাই তো, আমাদের মধ্যে লুকিয়ে থাকা সত্তা না। আমি নিজে রিসার্চ করে দেখেছি, প্রায় 150 থেকে 200, একদিন আমার খুব কষ্ট লাগছিল, আমি কেবলমাত্র ব্যারিস্টার আরমানের বইটার ছবি দিয়েছি ফেসবুকে যে আমি এটা কিনেছি। এরপরে আমার সাথে যা শুরু হলো ফ্লাডিং কমেন্টে, এবং আমি এরকম 150 আইডিকে সেদিন ব্লক করেছি, এবং প্রত্যেককে দেখেছি এই আইডিগুলো 2-3 মাস আগে খোলা, এবং এই আইডিগুলোর সবগুলো লকড প্রোফাইল। তার মানে তারা তাদের আইডেন্টিটি নিয়ে এখানে নাই, তার মানে এটা কারো না কারো ফেক প্রোফাইল, তার তো নিশ্চয়ই অরিজিনাল একটা আইডি আছে। তাহলে